সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর নিয়মিত আয়োজন কেমিস্ট্রি ক্লাসে। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। সো সর্বপ্রথম তোমরা যারা জয়েন হয়েছো বা হচ্ছো তারা কে কোথা থেকে আমাকে দেখছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং সাথে সাথে হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর বরাবর মতো যে কাজটি তোমরা করে থাকো কাজটি অবশ্যই করবে, ভিডিওটি শেয়ার করতে যাতে ভুল না হয়। আমরা সবাই একবার করে শেয়ার করব যাতে করে আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে ক্লাস করতে পারি। কানেকশন পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন হয়েছে ইমন কিশোরগঞ্জ থেকে, আকাশ, রতন কুমার সাহা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সোহেল রানা সিরাজগঞ্জ থেকে, আরো অনেককে দেখতে পাচ্ছি। আমরা সবাই আমাদের বন্ধুদেরকে মেনশন করে দিই এবং ভিডিওটি শেয়ার করি, তারপর আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে তড়িৎ রসায়নের উপর। আমি এখানে লিখেছি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবহনের সাথে যে কেমিস্ট্রিটা বা যে রসায়নটা যুক্ত আছে সেই বিষয়ে বেসিক্যালি আমরা কথা বলবো তড়িৎ রসায়ন চ্যাপ্টারটিতে। তড়িৎ পরিবহন সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। তড়িৎ পরিবহন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে আদান বা চার্জের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। আদান বা চার্জের প্রবাহকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন এই আদান বা চার্জ কে বহন করছে সেটার উপর ভিত্তি করে আমরা আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা আমরা সব সময় যে তড়িৎ পরিবহনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। তবে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী ছাড়াও আমাদের কাছে তড়িৎ পরিবহনের দ্বিতীয় একটি কৌশল আছে, যে কৌশলটি রসায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বেসিক্যালি এখানে অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া সম্পন্ন হয় বা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। সো তড়িৎ পরিবহনের সময় কোন ধরনের রাসায়নিক পরিবর্তন হয় এবং বিদ্যুৎ পরিবহন কৌশলটা কিভাবে হয়ে থাকে সেই সংক্রান্ত আমাদের কাছে কি সূত্রাবলী আছে এবং সেগুলোর সাথে রিলেটেড কি ম্যাথসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা শিখব। আর বরাবরের মতোই বলছি, রসায়নটা আমরা শুধুমাত্র পরীক্ষামুখী না করে, যেহেতু লাইফ অফ সায়েন্স বা জীবনের জন্য বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ, সো আমরা জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ বিজ্ঞানের একটি শাখা রসায়নকে একেবারে ভালোবেসে শেখার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা, সর্বপ্রথম যদি আমি তড়িৎ পরিবাহী সম্পর্কে কথা বলতে চাই, বেসিক্যালি তড়িৎ পরিবাহী হচ্ছে দুই ধরনের। এই ক্লাসিফিকেশনটা আমরা করে থাকি আদান বাহকের উপর ভিত্তি করে। আদান বাহক যদি ইলেকট্রন হয়ে থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। আমি এখানে দুটো ফিগার ড্র করেছি, ইলেকট্রনীয় পরিবাহী। আর যদি আদান বাহক হিসেবে ইলেকট্রন না থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন কিংবা ধনাত্মক ঋণাত্মক চার্জগুলো যদি বিদ্যুৎ পরিবহনের দায়িত্বটা নিয়ে থাকে তখন আমরা সেটাকে বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আদান বাহক হচ্ছে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন। এর আগে একটি কথা বলে রাখি, আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটি ক্লাস নিব, একটি কাজ আছে আমাদের।
সো আমাদের টপিকগুলো থাকবে হচ্ছে তড়িৎ পরিবহন, তড়িৎ পরিবাহী, ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবিভাগ, কৌশল, সক্রিয়তার সিরিজ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের সাথে সংযুক্ত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের দুটি সূত্র। ঠিক আছে, আশা করি আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকবো, তাহলে আমরা উপকৃত হতে পারি। ইলেকট্রনীয় পরিবাহীতে কি হয়, ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনটা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা কৌশলের উপর ভিত্তি করে দুভাগে শ্রেণীবিন্যস্ত করেছি। তড়িৎ বিশ্লেষণ কি সে বিষয়ে আমরা অনেক কথাই বলবো। এবার আমরা যাব হচ্ছে ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে, তড়িৎ পরিবহন ক্ষমতা কেমন সেটার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে আমরা বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যস্ত করতে পারি, অর্থাৎ কোন তড়িৎ পরিবাহীটি কেমন বিদ্যুৎ পরিবহন করছে তার উপর আমরা তিনটা ক্লাসিফিকেশন নিয়ে আসতে পারি। প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে তড়িৎ অপরিবাহী, পরেরটি হচ্ছে তড়িৎ পরিবাহী এবং সর্বশেষ হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অপরিবাহী পদার্থকে অনেক সময় আমরা ইনসুলেটর বলেও ডেকে থাকি। অপরিবাহী পদার্থ কারা, যে সমস্ত পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা বলি তড়িৎ অপরিবাহী। সাধারণত রাবার, অনেক অপরিবাহী পদার্থ আছে, এর মধ্যে একেবারে কমন গুলো হচ্ছে রাবার, কাঠ, সেলুলোজ, এরপর হচ্ছে আমরা চিনির কথা বলতে পারি, প্লাস্টিকের কথাও বলতে পারি। এরা হচ্ছে তড়িৎ অপরিবাহী। ঠিক আছে, কারণ তড়িৎ পরিবহন করার জন্য যে মুক্ত ইলেকট্রনের দরকার কিংবা ক্যাটায়ন অ্যানায়নের দরকার, তার কোনোটি কিন্তু অপরিবাহী পদার্থ সমূহে থাকে না। সেকেন্ড হচ্ছে তড়িৎ পরিবাহী, যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে, হোক সেটা ইলেকট্রনীয় পরিবাহী অথবা সেটা হোক তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তারা প্রত্যেকে বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেমন আমরা এখানে বলতে পারি সকল ধাতু, গ্রাফাইট এবং হচ্ছে আয়নিক যৌগসমূহ। এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ হয়। প্রথমে আসি সকল ধাতু। প্রশ্ন হচ্ছে তড়িৎ পরিবহনের কাজটা যদি ইলেকট্রন করতে পারে, তাহলে ভাইয়া পৃথিবীতে সব পদার্থে তো ইলেকট্রন থাকে, তাহলে সব পদার্থ কেন বিদ্যুৎ পরিবাহী নয়? কারণ এখানে একটা স্পেসিফিকেশন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, যে সমস্ত পদার্থে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা দেখা যায় বা ইলেকট্রন উপস্থিত থাকে, তারাই কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। সকল ধাতুতে আমরা জানি মুক্ত ইলেকট্রন থাকে বা এটাকে আমরা বলি পরিবহন ইলেকট্রন। তারপর হচ্ছে গ্রাফাইটের মধ্যে থাকতে পারে। এরপর হচ্ছে আয়নিক যৌগসমূহ। তবে আয়নিক যৌগসমূহ সবসময় বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করার জন্য তাদেরকে কিছু শর্ত মেনে চলতে হয়। বলা হচ্ছে শুধুমাত্র দুই অবস্থায় আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে। একটা হচ্ছে গলিত অবস্থায়, আরেকটি হচ্ছে দ্রবণে দ্রবীভূত অবস্থায়। আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে আয়নিক যৌগসমূহ ক্যাটায়ন এবং অ্যানায়ন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের কাজটা করে থাকে। তোমরা জানো আয়নিক যৌগের বন্ধন শক্তির মান অনেক বেশি হয় এবং আয়নিক যৌগের ক্যালাসের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। কিন্তু বিদ্যুৎ পরিবহনের জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে চলনে সক্ষম হতে হবে। ঠিক আছে, সেজন্য কঠিন অবস্থায় কোনো আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আমাকে যদি 1/2 কেজি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেওয়া হয় সলিড অবস্থায়, কঠিন অবস্থায়, এবং এটা দিয়ে যদি আমি তড়িৎ পরিবহনের চেষ্টা করে থাকি, তবে আমি ব্যর্থ হব। কারণ সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হলেও আয়নিক যৌগ কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু দ্রবণে দ্রবীভূত অবস্থায় এবং গলিত অবস্থায় যেহেতু তারা ডিসোসিয়েশন দেখায় কিংবা বিয়োজিত হয়ে যায়, আয়নিক যৌগসমূহ বিয়োজিত হয়ে যায়, বিয়োজনের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন ফরমেশন করতে পারে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো আলটিমেটলি বিদ্যুৎ পরিবহনের কাজটা করে থাকে। সো আমরা পরিবাহী পদার্থ সম্পর্কে কিছু জানলাম। এবার আসি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কারা। যে সমস্ত পদার্থ তত ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তবে আমরা যদি তার উপর কিছু শর্ত আরোপ করি, তাহলে অর্ধপরিবাহী সমূহ কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। তোমরা জানো অর্ধপরিবাহীগুলো বর্তমানে মাইক্রোচিপস গুলোতে এবং হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স সামগ্রীগুলোতে অর্ধপরিবাহীর ব্যবহার কিন্তু অনেক ব্যাপকতা পেয়েছে।
ঠিক আছে। সো এই অর্ধ পরিবাহীগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতাটাকে কন্ট্রোল করা যায়। তোমরা ফিজিক্সে পড়েছিলে ডোপিং বা অপদ্রব্য যোগ করার মাধ্যমে অর্ধপরিবাহী পদার্থগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতাটাকে বাড়ানো যায়। সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 4A তে যারা অবস্থান করে, বিশেষ করে আমি যদি বলি সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের যেই উদাহরণগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো আমরা একটু পড়ে ফেলবো, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। খুবই ছোট প্রশ্ন, আমাদের যদি আনসারটি মুখস্থ না থাকে সেক্ষেত্রে ভুল করার সম্ভাবনা আছে। সো সবচেয়ে সেফ হচ্ছে আমরা এই বিষয়গুলো মুখস্থ রাখবো। তো কৌশল নিয়ে কথা বলেছিলাম, তারপর কথা বললাম হচ্ছে আমি পরিবহন ক্ষমতা। এবার আসি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে তো বেশি কথা বলবো বলেছিলাম। সো আসি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আমি লিখছি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোকে আবার আমরা বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যস্ত করতে পারি, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাত্রার উপর, বা আমরা বলতে পারি রেট অফ ডিসোসিয়েশনের উপর ভিত্তি করে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোকে আবার ক্লাসিফাই করতে পারি। সর্বপ্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে এক নম্বরে আমরা পাবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য। তারপর আমরা বলতে পারি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং সর্বশেষ আমরা বলতে পারি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, প্রথমে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা। সাধারণত অপোলার এবং বিশুদ্ধ সমযোজী যৌগসমূহ, আমি আবার বলছি সাধারণত অপোলার এবং বিশুদ্ধ সমযোজী যৌগসমূহ তড়িৎ অবিশ্লেষ্য। অর্থাৎ এখানে যদি আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, অ্যানোড ক্যাথোড ব্যবহার করি, এই যৌগগুলো কোনোভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হতে পারে না। যেমন আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, এরপর হচ্ছে মিথানল। সহজভাবে আমি বলতে পারি জৈব যৌগসমূহ, বেসিক্যালি ম্যাক্সিমাম জৈব যৌগ হচ্ছে তোমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। এরা দ্রবণে কখনো বিয়োজিত হতে পারে না কিংবা গলিত অবস্থায় বিয়োজিত হতে পারে না। তারপর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বলা হচ্ছে যে সমস্ত পদার্থ দ্রবণে মাত্র 1 থেকে 10% বিয়োজিত হতে পারে, 1 থেকে 10% যারা বিয়োজিত হতে পারে, টোটাল রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যদি 1 থেকে 10% বিয়োজিত হতে পারে, তখন আমরা তাদেরকে বলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে আমরা বেসিক্যালি পাই দুর্বল অ্যাসিড সমূহ, যেমন হচ্ছে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, এগুলোর আমরা কথা বলতে পারি। এরপর আমরা ফর্মিক অ্যাসিডের কথাও বলতে পারি, ঠিক আছে। আমরা বলবো মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারসমূহ সাধারণত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। এবার আসি থার্ড ওয়ান, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বলা হচ্ছে যে সমস্ত পদার্থ দ্রবণে বা তোমার গলিত অবস্থায় 70 থেকে অ্যারাউন্ড 100%, 70 থেকে প্রায় শতভাগ যারা বিয়োজিত হতে পারে তাদেরকে আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অনেক উদাহরণ আমরা জানি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত আয়নিক যৌগ। তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগ। আয়নিক যৌগ বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে লবণ সমূহ, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা প্রত্যেকেই কিন্তু দ্রবণে বিয়োজিত হতে পারে, অনেক বেশি বিয়োজিত হতে পারে। তারপর আমরা বলতে পারি হচ্ছে সবল অ্যাসিড সমূহ, সবল অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে। তারপর হচ্ছে সবল ক্ষার, সবল ক্ষার যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত ক্ষারসমূহ এবং সবল অ্যাসিড সমূহ আর সমস্ত আয়নিক যৌগকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ক্লাসিফাই করতে পারি। এই পার্টটিকে আমি একটু স্টার মার্ক করছি। কেন স্টার মার্ক করছি? কারণ এখান থেকে এমসিকিউ হয়, নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বিশেষ করে কার্বন টেট্রাক্লোরাইড উদাহরণটি আমাদের মধ্যে অনেকেই দেখেছিলাম যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেক্ষেত্রে আনসার ছিল কার্বন টেট্রাক্লোরাইড। সো গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে।
ইন্তিশা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনেকে কমেন্ট করেছো ওয়াহিদা সুলতানা কোচি। ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। সবগুলো ক্লাস অবশ্যই করতে হবে। যত বেশি ক্লাস করব আমরা তত বেশি শিখতে পারবো, এবং হচ্ছে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের অনেকগুলো ইনফরমেশন জানা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে অনেকে ক্লাস করতে আসলে অনেক রকমের আইডিয়া বের হয়ে আসে। তোমরা অনেক রকমের প্রশ্ন আমাকে করে থাকো, আমি অনেক রকম প্রশ্নের উত্তর দিতে হয়। ঠিক আছে, উত্তরগুলো দেওয়ার জন্য আমাকে পড়াশোনা করতে হয়। সো সব মিলিয়ে আমাদের আদান প্রদানের একটা ব্যাপার তৈরি হয়েছে। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেই কাজটি করার সুযোগ করে দিয়েছে। তো এই আর কি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর প্রকারভেদ সমূহ আমরা জানলাম। এবার আসি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে আমরা কি কি পার্থক্য খুঁজে বের করতে পারি। আমরা এক পাশে রাখবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং হচ্ছে আরেক পাশে রাখবো ইলেকট্রনীয় পরিবাহী। প্রথম আমরা যে কথাটি বলতে চাই, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আদান বাহক হিসেবে থাকে সাধারণত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ। আমরা লিখতে পারি ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে আদান বাহক। ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে আদান বা চার্জ বাহক। ঠিক আছে, আর ইলেকট্রনীয় পরিবাহীতে বিদ্যুৎ পরিবহনের কাজটি করে থাকে ইলেকট্রন। সো আমরা বলতে পারি এখানে ইলেকট্রন হচ্ছে আদান বাহক। ইলেকট্রন হচ্ছে এখানে আদান বাহক। অপশন 2তে আমরা বলতে পারি, তোমরা জানো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে, কিন্তু ইলেকট্রনীয় পরিবাহীতে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়? আমি শুরুতেই বলেছিলাম জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর সংঘটিত হয়। সো আমরা এখানে বলবো রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তন হয়। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন হলে কিন্তু তাপেরও পরিবর্তন হয়। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন আমরা দেখতে পাই, সাথে হচ্ছে আমরা তাপের পরিবর্তন বা তাপ শক্তির পরিবর্তন আমরা দেখতে পাই। তাপমাত্রা না, আমরা বলবো তাপ শক্তির পরিবর্তন হয়। 2তে আমরা বলবো হচ্ছে এখানে ইলেকট্রনীয় পরিবাহীতে তোমরা জানো ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রনগুলো যখন চলাচল করে তখন তারা নিজেদের মধ্যে সংঘর্ষ বা কলিশনে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে এখানে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, যে কারণে আমরা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে একটা ইন্টারনাল রেসিস্ট্যান্স পেয়ে থাকি, অভ্যন্তরীণ রোধ যেটাকে আমরা বলি। সো আমরা এখানে বলবো তাপ উৎপন্ন হয়, তবে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় না। তাপ উৎপন্ন হয় উইথাউট কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন ব্যতীত তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বাহ্যিক চাপের কোনো প্রভাব থাকে না। বাহ্যিক চাপ এবং হচ্ছে তাপমাত্রার প্রভাব থাকে। তাপমাত্রার প্রভাব বিদ্যমান বিদ্যমান কিন্তু ইলেকট্রনীয় পরিবাহীতে চাপের কোনো প্রভাব দেখা যায় না। চাপের প্রভাব থাকে না। ঠিক আছে, যে কোনো অ্যাটমসফেরিক কন্ডিশনে আমরা যদি ইলেকট্রনীয় পরিবাহীকে ব্যবহার করি সেক্ষেত্রে সমপরিমাণ বিদ্যুৎ শক্তি আমরা পেতে পারি। ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে চাপ এবং তাপমাত্রার ব্যাপক একটা প্রভাব রয়েছে, কারণ চাপ এবং তাপমাত্রা বাড়ানোর ফলে আয়নিক যৌগসমূহ বেশি পরিমাণে বিয়োজিত হয়। যদি বেশি পরিমাণে বিয়োজিত হয় তাহলে বেশি পরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়। আর ক্যাটায়ন অ্যানায়নগুলো হচ্ছে তো চার্জ বাহক। সো চার্জ বাহক যদি বেশি হয় বিদ্যুৎ পরিবহন বেশি হবে। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা এবং চাপের প্রভাবে এখানে বিদ্যুৎ প্রবাহের একটা পরিবর্তন আমরা দেখতে পাই, যেটা আমরা ইলেকট্রনীয় পরিবাহীতে দেখতে পাই না। তবে ইলেকট্রনীয় পরিবাহীতে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ইন্টারনাল রেসিস্ট্যান্সটা বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবহনটা কমে যায়। এই উদাহরণগুলো আমরা মনে রাখতে পারি পার্থক্য হিসেবে, তাহলে আমরা এখান থেকে উপকৃত হতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমার বলা দরকার, আয়নিক যৌগসমূহ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী
এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কঠিন অবস্থায় পরিবহনে অক্ষম, পরিবহনে অক্ষম। অপরদিকে বলা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীগুলো কঠিন তরল উভয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, কঠিন তরল উভয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। যদি আমি নিরবিচ্ছিন্ন সংযোগ রক্ষা করতে পারি সেক্ষেত্রে কঠিন তরল উভয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, তোমরা একটি ধাতুর কথা জানো যেটা স্বাভাবিক তাপমাত্রায় মার্কারি হচ্ছে তরল, এটার মার্কারির ভৌত অবস্থা হচ্ছে তরল, সেটা আমরা জানি। রুম তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রায় মার্কারির ভৌত অবস্থা হচ্ছে তরল। মার্কারি তরল হওয়া সত্ত্বেও কিন্তু সে ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করতে পারে। সো আমরা বলতে পারি কঠিন তরল উভয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কঠিন অবস্থায় পরিবহনে অক্ষম তারা। শুধুমাত্র তরল অবস্থায় অর্থাৎ গলিত অবস্থায় এবং হচ্ছে দ্রবণে দ্রবীভূত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। অনেকে আমরা কমেন্ট করছি এখানে, তবে আমি যেটা পরামর্শ দিব তোমাদেরকে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে তোমরা যদি ছাত্র হয়ে থাকো, ছাত্রদের বাইরে বাকিদের আসলে ক্লাসে উপস্থিত থাকার দরকার আছে বলে আমি মনে করছি না, কারণ সেটা সময়ের অনেক বেশি মূল্য। তো অহেতুক আমার যেটা প্রয়োজন না সেটা যদি আমি দেখতে থাকি সেক্ষেত্রে আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু সময় হারিয়ে যেতে পারে। সো যাদের প্রয়োজন, যাদের ক্লাসটি প্রয়োজন, তারা বাহ্যিক কথাবার্তা না বলে, নিজেদের মধ্যে কোনো রকমের কথাবার্তা না বলে আমরা ক্লাসে মনোনিবেশ করি, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটি। এই পর্যায়ে তোমাদের বাসায় পড়তে হবে এরকম একটি ব্যাপার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং হচ্ছে মোলার পরিবাহিতা, এই তিনটি পরিবাহিতা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। ব্যাপার হচ্ছে কি পড়তে হবে, আমরা এখান থেকে পড়ব হচ্ছে একক সমূহ পড়ব। একক সমূহ আমি কেন বললাম, কারণ হচ্ছে এদের প্রত্যেকেরই দুটো করে একক তোমরা বই দেখতে পাবা, একটা হচ্ছে সিজিএস এককে আরেকটি হচ্ছে এসআই এককে। দুটো পদ্ধতিতে আমরা একক সমূহ দেখব, ঠিক আছে? এবং হচ্ছে এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়। যেমন হচ্ছে তোমার মোলার পরিবাহিতাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক পরিবাহিতাকে কে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই রাশিগুলো এবং হচ্ছে এককগুলো আমরা বাসায় পড়তে হবে। এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আমরা যেই ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। আমি লিখছি ডাই ইলেকট্রিক ধ্রুবক। ডাই ইলেকট্রিক ধ্রুবক কি? বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ধ্রুবক। আমি আবার বলছি, ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ধ্রুবক। ডাই ইলেকট্রিক থেকে বোঝা যায় এখানে ডাই ইলেকট্রিক ব্যাপারটা আসলে পোলারিটিকে নির্দেশ করে, পোলারিটিকে নির্দেশ করে, অর্থাৎ মেরু প্রবণতাকে নির্দেশ করে। দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ পোল সৃষ্টি হওয়ার যে প্রবণতা সেটাকে নির্দেশ করে। আমরা মাথায় রাখবো ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি হবে একটা যৌগ তার দ্রবণে তত বেশি দ্রবীভূত হতে পারবে বা বিয়োজিত হতে পারবে। যেমন আমি একটা উদাহরণ বলছি, পানি এবং হচ্ছে অ্যালকোহল। পানি এবং অ্যালকোহল পরীক্ষায় মাঝে মধ্যে আসে, পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান কত? পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80 বা 80, আর অ্যালকোহলের ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 25। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিব, সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি হবে সেটা তত বেশি তড়িৎ বিশ্লেষণ ঘটাতে পারে, অর্থাৎ সেটা পজিটিভ নেগেটিভ চার্জে তত বেশি বিশ্লিষ্ট হতে পারে,
ঠিক আছে, এবং তার তড়িৎ পরিবহন ক্ষমতাও তত বেশি হবে। তাহলে অ্যালকোহল এবং পানির মধ্যে কোনটির তড়িৎ পরিবহন বেশি হবে? অবভিয়াসলি পানির তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি হবে, কারণ পানি দ্রবণে বেশি পরিমাণ আয়নিত হতে পারে। আশা করি ছোট্ট টার্মটি তোমরা বুঝতে পেরেছো। ভাইয়া ক্লাসটি কতক্ষণ হবে? ক্লাসটি 1 ঘন্টা হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে, তবে 1 ঘন্টার বেশি হবে না আশা করি। এবার আসি আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে দ্রবণে অথবা দ্রবীভূত অবস্থায় আয়নে বিভক্ত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে কি কি থাকে আমরা জানি। তড়িৎ বিশ্লেষণের জন্য একটি কন্টেনার দরকার হয়। কন্টেনারের মধ্যে আমাদের রাখতে হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। তারপর আমাদের দরকার হয় হচ্ছে দুটি ধাতু বা গ্রাফাইটের দণ্ড, যেগুলোকে আমরা পর্যায়ক্রমে বলে থাকি অ্যানোড এবং ক্যাথোড। হোয়াট ইজ অ্যানোড এবং হোয়াট ইজ ক্যাথোড? অ্যানোড হচ্ছে যেই তড়িৎদ্বার, অ্যানোড এবং ক্যাথোড উভয় হচ্ছে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এদের মধ্যে অ্যানোড হচ্ছে যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, আর যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলি ক্যাথোড। তাহলে আমাদের কি কি দরকার হবে? কন্টেনার দরকার হবে, তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ দরকার হবে, অ্যানোড দরকার হবে, ক্যাথোড দরকার হবে, এবং হচ্ছে বিদ্যুৎ প্রবাহ সেখান থেকে উৎপন্ন হতে পারে মাঝে মধ্যে, অথবা আমাদের বাহির থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হয়। সাধারণত তড়িৎ রাসায়নিক যে কোষগুলো আছে সেগুলোতে বাহির থেকে বিদ্যুৎ পরিবহন তড়িৎ বিশ্লেষ্য যে কোষগুলো আছে সেগুলোতে বিদ্যুৎ উৎপন্ন হয়। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের সাথে সম্পৃক্ত। তো আমরা এখান থেকে যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিব সেগুলো হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড। আমি বলেছিলাম অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। আমরা ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে ক্লাসিফাই করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। সেজন্য আমরা সিম্পলি মনে রাখবো যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে অ্যানোড, এবং যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, তো এখান থেকে আসলে কি দরকার? পরীক্ষার জন্য কি দরকার? পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ বা বিভিন্ন দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে কি উৎপন্ন হয়। তার মধ্যে একটা বিষয় পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডকে আমরা দুভাবে তড়িৎ বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডকে গলানোর মাধ্যমে, অথবা সোডিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে মিশ্রিত করার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্রস্তুত করে সেটার তড়িৎ বিশ্লেষণ করতে পারি। আমি আবার বলছি, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা, আরেকটি হচ্ছে জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন হয়। সো কনফিউশনটা আমরা একটু দূর করব। আমাদের জিজ্ঞেস করা হয় সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়। আমরা এখানে লিখে ফেলি ক্যাথোড এবং হচ্ছে অ্যানোড। আপনি সোডিয়াম ক্লোরাইডকে যদি গলিয়ে ফেলেন এবং তারপর যদি সেখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চালনা করেন, তাহলে দেখতে পাবেন ক্যাথোডে সোডিয়াম ধাতু এসে জমা হচ্ছে। ক্যাথোডে সোডিয়াম ধাতু এসে জমা হচ্ছে। সোডিয়াম ধাতু এসে কিভাবে জমা হয় দেখি। সোডিয়াম ক্লোরাইড যখন ডিসোসিয়েট হয় তখন সেটা তৈরি করে সোডিয়াম আয়ন এবং সাথে সাথে তৈরি করে ক্লোরাইড আয়ন। সোডিয়াম আয়ন হচ্ছে একটি ইলেকট্রন কম আছে, তার সোডিয়াম আয়নের একটি ইলেকট্রন কম আছে। সোডিয়াম আয়ন কি করে? দ্রবণ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। তাহলে বিজারণ প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে চার্জ মুক্ত হয়।
এবং তার একটি মাত্র চার্জ হারিয়ে সে সোডিয়াম ধাতু হিসেবে জমা হয়। অপরদিকে ক্লোরাইড কি করে, তার একটি মাত্র এক্সট্রা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং ক্লোরিন পরমাণু সমূহ নিজেদের মধ্যে বন্ধনের মাধ্যমে তোমার ক্লোরিন অণু গঠন করে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ক্লোরিন গ্যাস। আমরা এখান থেকে তাহলে বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয় এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এবার আসি জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের সাথে থাকে হচ্ছে পানি। তোমরা জানো পানি হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পানিও কিন্তু দ্রবণে আয়নিত হতে পারে। আয়নিত হওয়ার মাধ্যমে গঠন করে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করে হচ্ছে সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়ন। ঠিক আছে, তো পার্থক্যটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে ক্যাথোডে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে আমরা পাবো হচ্ছে ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এটা পরীক্ষায় একটু বেশি আসে, আমি একটু কমেন্ট সেকশনটা দেখতে চাই। আমরা এখনো অহেতুক কথাবার্তা বলছি, প্লিজ আমি সবাইকে অনুরোধ করছি আমরা ক্লাসে মনোনিবেশ করি, নিজের ক্ষতিও করব না এবং অন্যের ক্ষতিও আমরা করব না। ঠিক আছে, ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এভাবে আমরা আরো অনেকগুলো তড়িৎ বিশ্লেষণের ফলে কি কি তৈরি হয় সেটা জানতে হবে। যেমন হচ্ছে ল্যাড ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, পটাশিয়াম নাইট্রেটের জন্য সেটা আমরা জানবো। তারপর হচ্ছে আমরা জানবো সালফিউরিক অ্যাসিডের জন্য কি হয়। ঠিক আছে, এভাবে আমাদের বইয়ে আরো অনেকগুলো তড়িৎ বিশ্লেষণের ব্যাপার দেয়া আছে। অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়, আমরা যদি একটাবার পড়ি এবং খেয়াল করি দেখতে পাবো সব কিছুর মধ্যে আমরা একটা সিমিলারিটিস পাচ্ছি। যেমন এখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ ব্যবহার না করে আমরা যদি ল্যাড ক্লোরাইডের গলিত দ্রবণ ব্যবহার করতাম তাহলে আমরা পেতাম হচ্ছে ক্যাথোডে ল্যাড ধাতু এবং অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস। তারপর আসি একটু একটা ব্যতিক্রমও তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেটকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে আসলে কি হয়, কপার সালফেটের জলীয় দ্রবণকে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে ক্যাথোডে আমরা পাবো হচ্ছে কপার ধাতু এবং অ্যানোডে আমরা পাবো হচ্ছে তোমার অক্সিজেন গ্যাস। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, ভাইয়া সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোডে কেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে না? এটার কারণ হচ্ছে সক্রিয়তার সিরিজে কপারের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের নিচে। তোমরা যদি সক্রিয়তার সিরিজটি পড়ে থাকো সেক্ষেত্রে দেখতে পাবা কপারের অবস্থান হচ্ছে সক্রিয়তার সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থান করার কারণে এখানে কপার আগে চার্জ মুক্ত হয়। ঠিক আছে, সক্রিয়তার সিরিজে যারা যত নিচের দিকে অবস্থান করে তারা তত দ্রুত চার্জ মুক্ত হয়। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এবার আমরা একটু গাণিতিক ব্যাপারগুলো দেখি, কারণ চ্যাপ্টারটিকে আমরা সাধারণত গাণিতিক চ্যাপ্টার হিসেবে জানি, হিসাব নিকাশগুলো জানতে হবে। তো তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয় আমরা দেখতে পেয়েছি, তড়িৎ বিশ্লেষণে থাকে হচ্ছে অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড, এবং দেখতে পাচ্ছি ক্যাথোডে কিছু পদার্থ এসে জমা হচ্ছে, কিছু ধাতু এসে ক্যাথোডে জমা হচ্ছে, আবার কিছু ধাতু দ্রবণে দ্রবীভূত হচ্ছে। তাহলে আমরা দ্রবণে কতটুকু ধাতু বা কত গ্রাম ধাতু দ্রবীভূত হচ্ছে কিংবা ক্যাথোডে কত গ্রাম ধাতু এসে জমা হচ্ছে এই হিসাব নিকাশটা করতে হবে। এই জাতীয় হিসাব নিকাশের জন্য আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে আমাদের আবার বিদ্যুৎ চালনা করতে হয়।
তড়িৎ প্রবাহ চালনা করতে হয়। আমরা কতটুকু তড়িৎ প্রবাহ চালনা করা হলে কোন একটি পদার্থের জন্য কত গ্রাম পদার্থ জমা হচ্ছে সেটা হিসাব করতে পারবো। এগুলোর জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আমাদেরকে দুটো সূত্র প্রদান করেছেন। সূত্র দুটোকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত মাইকেল ফ্যারাডের সূত্রসমূহ। এর মধ্যে প্রথম সূত্রটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি লিখছি মাইকেল ফ্যারাডের প্রথম সূত্র। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বলছেন তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে জমাকৃত পদার্থ কিংবা দ্রবণে দ্রবীভূত পদার্থের ভর ডব্লিউ মানে হচ্ছে ভর ইজ প্রপোর্শনাল হবে কিউ। অর্থাৎ আমি যত বেশি চার্জ প্রদান করতে পারবো সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর ভর তত বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার সূত্র। তো আমাকে একজন প্রশ্ন করেছে, ইন্তিশা, আমি আসলে তোমার কথাটা বুঝতে পারিনি, তোমার লেখাগুলো বোঝা যাচ্ছে না। তুমি যদি আর একটু ভালো করে লিখতে পারো তাহলে হচ্ছে আমি আনসার দিতে পারবো। আমি বলেছি তড়িৎ বিশ্লেষণের ফলে জমাকৃত বা দ্রবীভূত বস্তুর ভর হবে চার্জের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আমরা একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। বলা হচ্ছে এখানে জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই সূত্রটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি তাহলে আমরা পেয়ে যাই W is equal to MIT divided by EF. MIT divided by EF. ঠিক আছে, কিভাবে পেলাম? এখানে Z equal to হচ্ছে M divided by EF. তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z equal to হচ্ছে M divided by EF. আমি প্রত্যেকটি রাশির সাথে তোমাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি। এখানে M হচ্ছে যে পদার্থটি জমা হচ্ছে বা দ্রবীভূত হচ্ছে তার আণবিক ভর। W হচ্ছে কতটুকু পদার্থ জমা হচ্ছে তার ভর। I হচ্ছে দ্রবণে আমি কতটুকু তড়িৎ প্রবাহ চালনা করব সেটা। T হচ্ছে কতক্ষণ সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। আর ই হচ্ছে তুল্য সংখ্যা। আমরা মাথায় রাখবো তুল্য সংখ্যা অনেক বেশি কিছু না। তুল্য সংখ্যা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায়। এখানে আমরা সামগ্রিক জারণ বিজারণ বিক্রিয়া যে হিসাব করব সে বিক্রিয়ায় কত মোল ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, অর্থাৎ একটি যৌগ চার্জ মুক্ত হওয়ার জন্য কত মোল ইলেকট্রন গ্রহণ করছে, একটি আয়ন চার্জ মুক্ত হওয়ার জন্য কত মোল ইলেকট্রন গ্রহণ করছে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এফ হচ্ছে ফ্যারাড বা ফ্যারাডে, যেটার মান হচ্ছে 96,500 কুলম্ব। এই বিষয়গুলো নিয়ে আমি আরো কথা বলছি। তাহলে এই সূত্রগুলোকে আমরা চাইলে আরো একটু মডিফাই করতে পারি। কিভাবে করতে পারি? এটা হচ্ছে একটা সূত্র W equal to ZQ। এই সূত্রটাকে আমি এখানে আরেকটা বার লিখছি W is equal to হচ্ছে ZQ। এখানে আবার তোমরা জানো Q is equal to হচ্ছে IT। তড়িৎ প্রবাহকে আমি যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে চার্জ। তাহলে কিউ এর জায়গায় আমরা লিখতে পারি IT। তাহলে আমরা পেলাম W is equal to ZIT। আবার এখানে আমরা লিখতে পারি W equal to Z মানে কি আবার M divided by EF। এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা পাই MIT divided by EF। আচ্ছা, দেখা যাক এখানে আমরা আরো কি করতে পারি। আমরা কি করতে পারি, চাইলে আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করে W divided by M is equal to IT divided by EF লিখতে পারি। আবার তোমরা জানো এখানে W divided by M মানে হচ্ছে কোন একটি পদার্থের ভর ডিভাইডেড বাই ওই পদার্থের আণবিক ভর। আমরা বইয়ে বিভিন্ন সময় পড়েছিলাম পদার্থের ভরকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাই মোল সংখ্যা। তাহলে W divided by M equal to আমরা লিখতে পারি N is equal to হচ্ছে, আবার IT এর জায়গায় আমরা চাইলে Q লিখতে পারি Q divided by EF। এখান থেকে একটা সূত্র চলে আসে Q is equal to হচ্ছে ENF। এই সূত্রটি ব্যবহার করে আমাদের ম্যাথ করতে হবে।
এই সূত্রটি ব্যবহার করেও আমাদের ম্যাথ করতে হবে, এই সূত্রটি ব্যবহার করেও আমাদের ম্যাথ করতে হবে। সো এই তিনটি সূত্র আমরা একটু মনে রাখার ট্রাই করব, ঠিক আছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো। সূত্রগুলো আমি কিভাবে এনেছিলাম, আমি বলেছিলাম ক্যাথোডে সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত বস্তুর ভর হবে চার্জের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক এনেছিলাম। তারপর আমরা লিখেছিলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ, আবার কিউ সমান আমরা জানি হচ্ছে আইটি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড আইটি, আবার জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে এম ডিভাইডেড বাই ইএফ। ওই মানটা যদি আমি এখানে বসাই এই সূত্রটা পেয়ে যাই। সর্বশেষ ক্যাপিটাল এমটাকে যদি আমি ডব্লিউর নিচে আনি, অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু লিখতে পারি আইটি ডিভাইডেড বাই ইএফ। আবার ডব্লিউ ডিভাইডেড বাই এম অর্থাৎ ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আইটি সমান আবার আমরা কিউ লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ইএফ। এখান থেকে আমরা পেলাম চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা ইন্টু হচ্ছে ফ্যারাড। এবার আশা করি তোমরা সূত্রগুলো লিখে নিয়েছো। আমি এবার তোমাদেরকে ফ্যারাড কথাটির সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আমি যে এফ লিখেছি, এফ কথাটি এসেছে ফ্যারাড থেকে। ফ্যারাড, ফ্যারাড কি? ফ্যারাড হচ্ছে একটি সংখ্যামূলক মান। আমরা জানি 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু হচ্ছে 96,500 কুলম। আচ্ছা, 96,500 কুলম চার্জ, এটা কিসের চার্জ? এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। আমি আবার বলছি 96,500 কুলম বা 1 ফ্যারাড হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। আমরা জানি 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। অর্থাৎ এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে, এতটি ইলেকট্রনের চার্জ 96,500 কুলম। তাহলে 6.023 ইন্টু 10⁻23টি ইলেকট্রনের চার্জ যদি 96,500 কুলম হয়, এখান থেকে নিশ্চয় আমরা একটি ইলেকট্রনের চার্জ গণনা করতে পারি। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ হবে, একটি ইলেকট্রনের চার্জ হবে 96,500 ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমরা যদি 96,500কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1.60 ইন্টু 10⁻19 কুলম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্রের ব্যবহার। ফ্যারাডের সূত্র ব্যবহার করে আমরা কি কি করতে পারি? প্রথম ব্যবহারটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে আমরা তড়িৎ বিশ্লেষণের ফলে জমাকৃত, সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর ভর নির্ণয় করতে পারি। ঠিক আছে? তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করতে পারি এবং হচ্ছে ইলেকট্রনের চার্জ গণনা করতে পারি। আমরা এতদিন জেনে আসতাম ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা। এই যে ইলেকট্রনের চার্জ, এটা কিন্তু আমরা ফ্যারাডের সূত্র থেকে গণনা করতে পারি, প্রথম সূত্র থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো। রাকিব হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এতক্ষণ পর কই থেকে আসলা তুমি? আমাদের ক্লাস তো অনেকাংশে গিয়েছে, তো আমি দু একটি ম্যাথ তোমাদেরকে দিয়ে ক্লাসটি শেষ করে দিব। একটি প্রবলেম দিয়ে শুরু করতে চাই। প্রথমত প্রথম প্রশ্নটা হচ্ছে কপার সালফেট দ্রবণে, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করা হলে কত মোল কপার জমা হবে? কত মোল কপার জমা হবে? এই প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি?
কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করা হলে কত মোল কপার জমা হবে? আমাকে জানতে চাওয়া হয়েছে কপারের মোল সংখ্যা কত। আমি তোমাদেরকে ফ্যারাডের প্রথম সূত্রকে বিভিন্নভাবে পরিবর্তন করে দেখিয়েছিলাম, সেখানে একটি সূত্র তোমরা পেয়েছিলে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইএনএফ, কিউ ইকুয়াল টু হচ্ছে ইএনএফ। তো এখান থেকে আমরা চাইলে সমস্যাটি সমাধান করতে পারি। তোমরা জানো কপার সালফেট কিভাবে বিয়োজিত হয়। কপার সালফেট বিয়োজিত হয়ে তৈরি করে কপার 2+ আয়ন এবং হচ্ছে সালফেট 2- আয়ন। ওকে, তাহলে কপার যদি জমা হতে হয় কপার ধাতু হিসেবে কি করতে হবে? কপার 2+ কি করবে? দুটি ইলেকট্রন গ্রহণ করবে। দুটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কপার 2+ থেকে কপার আয়ন সৃষ্টি হবে। তাহলে বলো তো দেখি এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর কত মোল হচ্ছে? 2 মোল ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে। তাহলে আমরা কপারের তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার ই ইজ ইকুয়াল টু লিখতে পারি 2। আমরা ই এর মান পেয়ে গেলাম। তারপর চার্জও পেয়ে গেলাম। চার্জ হচ্ছে কত এখানে? চার্জ হচ্ছে 1 ফ্যারাড। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে মূল সংখ্যা n ইজ ইকুয়াল টু কত। আমরা এখান থেকে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ইএফ। এখানে কিউ হচ্ছে 1 ফ্যারাড, ই হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে এফ। তাহলে এফ যদি আমরা কেটে দিই এখান থেকে আমরা পাই হাফ মোল। তাহলে আমাদের আনসার হচ্ছে হাফ মোল। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করা হলে হাফ মোল কপার জমা হবে। আচ্ছা, সক্রিয়তার সিরিজ মনে রাখার কৌশলটা আমি তোমাদেরকে বলছি। সক্রিয়তার সিরিজ আমরা এভাবে শিখতাম। আমি আর একটু উপর থেকে লিখি, নয়তো আমাদের স্পেস সংকলন হতে নাও পারে। কে না কে মগের মুল্লুক এলো যেন ফিরে, সোনা পাবে হাই। আমি এ পাশে লিখছি, তোমরা উপর থেকে নিচেই লিখবা। কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। কে দিয়ে আমরা মনে রাখবো পটাশিয়াম, না দিয়ে হচ্ছে না অর্থাৎ সোডিয়াম, কে হচ্ছে ক্যালসিয়াম, মগের মুল্লুক দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম, এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন হচ্ছে জিঙ্ক, ফিরে দিয়ে আমরা মনে রাখবো আয়রন, সোনা হচ্ছে SN বা টিন, পাবে হচ্ছে PB বা লেড, হাই হচ্ছে হাইড্রোজেন, কুলাঙ্গার হচ্ছে কপার, হাজি হচ্ছে HG বা মার্কারি, আজ হচ্ছে AG বা সিলভার, পিটাবে হচ্ছে PT বা প্লাটিনাম, আমায় হচ্ছে AU বা অরাম। এখানে উপর থেকে আমরা যত নিচের দিকে যাব, আমি পাশে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে নিচে, অর্থাৎ উপর থেকে আমি যত নিচের দিকে যাব সক্রিয়তা তত হ্রাস পেতে থাকবে, সক্রিয়তা তত কমতে থাকবে। একবারে উপরের দিকে যারা অবস্থান করে তাদেরকে আমরা বলি অধিক সক্রিয় ধাতু, এবং নিচে যারা অবস্থান করে তাদেরকে আমরা বলি কম সক্রিয় ধাতু। আমরা একটা ম্যাথ করার সময় দেখেছিলাম কপার আগে চার্জ মুক্ত হচ্ছে এবং কপার ধাতু হিসেবে জমা হচ্ছে। কেন? কারণ কপার সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থান করে। আমরা মাথায় রাখবো সক্রিয়তা সিরিজে যারা হাইড্রোজেনের নিচে অবস্থান করে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, এবং উপরে যারা অবস্থান করে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। সো সক্রিয়তা সিরিজটা আমাদের আরো অনেক জায়গায় লাগবে। নাই, একজন আমাকে বলছে লিথিয়াম নাই। আচ্ছা, একটা কথা বলে রাখি, লিথিয়ামের অবস্থান হবে এদের সবার উপরে। তবে লিথিয়াম আমি কেন লিখিনি, কারণ তোমরা ম্যাথ করতে গিয়ে লিথিয়ামকে কিন্তু তেমন একটা খুঁজে পাবে না, ঠিক আছে?
লিথিয়ামকে তেমন একটা খুঁজে পাবে না, সেই জন্য আমি লিথিয়ামকে লিখিনি। এবং আমাদের বইগুলোতে যেভাবে সক্রিয়তা সিরিজ শেখানো হয়, বিশেষ করে অ্যাডমিশনের বইগুলোতেও তেমন একটা লিথিয়ামকে লিখে না, তো আমিও লিখি নাই। সো আমরা মনে রাখতে পারি লিথিয়াম হচ্ছে সক্রিয়তা সিরিজে সবার উপরে অবস্থান করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম ধাতুর সক্রিয়তা সিরিজ। তোমরা একটু দ্রুত গতিতে লিখে ফেলো, লিখে আমাকে বলবা আমাদের লেখা হয়ে গেছে। আর আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি থেকে আগামী ক্লাসে আরো ম্যাথ করব। ঠিক আছে, আমাদের জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, কোষ বিভব, তারপর হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অপ্রমাণ কোষ বিভব, পিএইচ নির্ণয় কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলোচনা থাকবে বিস্তারিতভাবে। সো আগামী ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আজকে আমি আর ক্লাসটাকে সামনে নিতে পারছি না, এজন্য দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো তোমরা যতটুক পড়েছো ভালোভাবে পড়ো, আর আগামী ক্লাসের টপিকগুলো তোমরা বাসায় যদি একটু স্টাডি করো, তাহলে হচ্ছে আগামী ক্লাসে আমি যখন তোমাদেরকে পড়াবো তখন তোমাদের কাছে বিষয়গুলো সহজ মনে হবে। সো সময়ও এগিয়ে আসছে, তোমাদের প্রিপারেশনকেও আরো দৃঢ় করো। আমি সবার শুভকামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।